ছোটবেলায় না ওই শীতের শেষে ওই মিউনিসিপ্যালিটি থেকে এক রকমের একজন কাকু আসতেন। তাকে দেখলে আমরা বাচ্চারা সবাই খাটের তলায় লুকোতাম। শীতের একটু শেষের দিকে আসতেন, অর্থাৎ বসন্তকালের সময়। কারণ ওই যে ওই তখনকার দিনে একটা উম, হাতের বা হাতের ওই নরম জায়গাটায় এই কুড়ুং কুড়ুং করে একটা দুটো টিকা দিতেন। তারপরে সেটা পেকে যেত। কেউ আবার চন্দন লাগাতো, কিন্তু ওই যে দেওয়ার সময় যে ভয়ঙ্কর পরিস্থিতি, তাতে আমার পরিষ্কার মনে আছে ওই ভদ্রলোক একটা কিট ব্যাগ নিয়ে আসতেন দূর থেকে দেখে আমরা মানে পই পাই করে চিৎকার করে যে যার পারতাম লুকিয়ে পড়তাম। আবার সেখান থেকে টেনে বাবা মারা আমাদের ওই কুড়ুং কুড়ুং করে দুখানা টিকা। এখনকার বাচ্চারা সেগুলো জানে না। তো অনেকদিন পর শীতের শুরুতে সেই আতঙ্ক যেন ফিরে এলো। আমি ধরুন বয়স্ক মানুষ, আমার থেকে বড় যারা, আমার বয়োজ্যেষ্ঠ দিদি, তিনিও উম আতঙ্কে দেখছি খাটের তলা না, আলমারির কোণার থেকে নিজের লেখাপড়ার সার্টিফিকেট খুঁজে বার করছে। কারণ রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কোনো কিছু দিয়ে কিছু হবে না, সুতরাং সে প্রমাণ বের করার চেষ্টা করছে যে আহ কত সালে সে কোন স্কুলে পড়েছিল, কোন কলেজে পড়েছিল। তো এটা দেখে আতঙ্ক হওয়ার যাদের কথা না, তারা আতঙ্কে ভুগছি। আর যাদের আতঙ্ক হওয়ার রিয়েল কথা, তারা ওই বিভিন্ন পকেটে যারা বসবাস করেন শুনছি তারা কিছুদিনের জন্য গায়েব হয়েছেন। আর এই ছানবিন বন্ধ হলেই চলে আসবেন। তারা আর কি এপার ওপার করেন সহজেই। তো এই ব্যাপারটা আমার আপনাদের সঙ্গে শেয়ার করতে মনে হলো, কারণ আমাদের বয়সী যারা তারা ওই টিকার আতঙ্ক এটা মনে করে একটা নস্টালজিক হতে পারেন। দেখুন, ভোটের যারা কারবারি তারা তো এই আতঙ্কটা ছড়াচ্ছেন। অর্থাৎ সেই আরজিকর প্রসঙ্গ এসে গেল, মানে যার হাতে স্বাস্থ্য দপ্তর, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যার হাতে পুলিশ দপ্তর, আহ যার হাতে আহ, সমস্ত দপ্তরগুলোর মাথায় বসে থাকার যে অধিকার, তিনি যখন হাঁটতে শুরু করলেন আরজি করের কাণ্ডের পর, এবং সেই উই ওয়ান্ট জাস্টিস, তখন মনে হয়েছিল না যে আর সবার হাঁটা আর ওনার হাঁটার মধ্যে কোথাও একটা কিন্তু চিহ্ন তো থাকা দরকার, জিজ্ঞাসার চিহ্ন। অর্থাৎ আমার হাতে আপনার হাতে তো ওই দপ্তরগুলো ছিল না, দায়বদ্ধতা যে দপ্তরগুলোর সঙ্গে জড়িত। সুতরাং তিনি যখন গুলিয়ে দিয়ে হাঁটতে শুরু করেন, অর্থাৎ তিনিও যেন একটা প্রতিবাদী চরিত্র, সেই রকমই দেখলাম যে উনি হাঁটতে শুরু করেছেন আবার ওই আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো। তো সেই হাঁটাতে আমরা যারা সাধারণ মানুষ অনেকেই গভীরভাবে কিছু ভাবি না, শুধু হাঁটাটাকেই দেখি। তারা তো গুলিয়ে যেতেই পারি যে এই যে আবার বোধহয় কোনো অন্যায় হয়েছে, তাই জন্য উনি হাঁটতে শুরু করেছেন। আর জি করের বেলায় অন্যায়টা সব থেকে বেশি কাদের হয়েছে সবাই জানে, তাও উনি হেঁটেছেন গুলিয়ে দেওয়ার জন্য। আবার উনি হাঁটলেন। অর্থাৎ হাঁটার সময় উনি সেই প্রতিবাদী চরিত্রে, সেই দলীয় একটা মূর্তি নিয়ে, যে কেউ একটা অন্যায় করেছে, সেই 15 বছর ধরে আমরা সেই প্রতিবাদী চরিত্রটা, অর্থাৎ উনি মুখ্যমন্ত্রী আবার উনি বিরোধী নেত্রী, এই যে দুটো সত্তা উনি নিয়ে বেশ চালিয়ে যাচ্ছেন। এবং যে আহ, ভূমিকাটায় তাকে সব থেকে বেশি মানায় বলেই তো 2011-য় তাকে আসন দেওয়া হয়েছিল। কিন্তু 2011-র আসনে বসেও তিনি ওই বিরোধী একটা প্রতিবাদী ক্যারেক্টার সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং তার সঙ্গে সেকেন্ড ইন কমান্ড সমান তালে সেই 21শে জুলাইয়ের প্রসঙ্গটা তুলে এনেছেন। অথচ একটু গভীরভাবে ভাবুন যে 21শে জুলাইয়ের যে ওনার চাহিদা, সেগুলো এখন ভাইরাল হয়ে গেছে। ওনার সেই বক্তব্য উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, উনি সর্বত্র বাইট দিয়েছিলেন, এবং তার জন্য 14টা প্রাণ চলে গেছিল। এবং তারপরে সেই ভোটার কার্ড, এপিক কার্ড যারা দাবি করছেন যে এসেছিল, ঐতিহাসিক কারণ। তো দুটোর উদ্দেশ্য তো একই, প্রায় একই।
তার আগে হয়তো এপিক কার্ড সেভাবে ছিল না, কিন্তু উদ্দেশ্য তো একই ছিল, যে অবৈধ ভোটার যাতে কিছুতেই না আসে, অনুপ্রবেশ না ঘটে। কিন্তু কি সুন্দরভাবে কিন্তু ব্যাপারটা গুলিয়ে দেওয়া হচ্ছে, এবং পলিটিক্যালি। এবং অপরদিকেও সেই একই বার্তা, যে কার্বলিক অ্যাসিড, হ্যাঁ, সব বেরিয়ে পড়ছে, চলে যাচ্ছে, চলে যাও। এই যে ব্যাপারগুলো, আমরা যারা কোনো কিছুই লাভবান হব না এই এসআইআর নামক বস্তুটি দিয়ে, আমরা যা ছিলাম তাই থাকবো, তাদের যে আতঙ্কটা এক্সট্রা পাওয়া গেল, একটা আহ, আহ, পেয়েছি, বাবা পেয়েছি, একটা সার্টিফিকেট পেয়েছি, একটা দলিল পেয়েছি, একটা সম্পত্তির দলিলে আমার নাম আছে, এই যে সাময়িক আবার একটা মানে হারানো ধন পাওয়ার যে আনন্দ, সেই আনন্দটাই হয়তো এই আতঙ্কের থেকে পাওয়া গেল। বা যাদের সেটুকু পাওয়া যাচ্ছে না, সেই আতঙ্কে তাদের কি হচ্ছে। তা বলে উম, এই যে দাবি করছেন যে এই কারণেই মৃত্যু, সেটা সত্যি মিথ্যা জানি না, কিন্তু তার সংখ্যা বাড়িয়েও কিন্তু সেই লাশের রাজনীতি চলছে। কিন্তু এবারে আসি অন্য একটা প্রসঙ্গে। আহ সেই প্রসঙ্গে উম, যাব, কিন্তু তা সত্ত্বেও বলছি যে যতক্ষণ না সেই বিএলও বাবুরা আসছেন বা দিদিরা আসছেন, বাড়ির থেকে বেরোতেও তো কেমন কেমন লাগছে, যে এই বুঝি এলো। ফোনে জিজ্ঞাসা করছেন যে কেউ এলো নাকি, কেউ এলো নাকি। তো সেই ব্যাপারগুলো উম এমন কিছু ঘটনা না, আমাদের আগেও নাকি হয়েছে 2002-তে, আমার এতটা মনে পড়ছে না, অর্থাৎ এতটা হাইপ তোলা হয়নি বলেই হয়তো, আতঙ্কটা ছিল না বলেই হয়তো এই জিনিসগুলো আমাদের মনে নেই। মনে করালেও আমরা মনে করতে পারছি না যে এরকম কিছু ঘটেছিল কিনা। কিন্তু তখন একটা ব্যাপার ছিল, সেটা হলো, দেখুন, নরম হিন্দুত্ব, সফট হিন্দুত্ব, নরম সংখ্যাগরিষ্ঠের যে ভোট ব্যাংক একটা এসছে, বা নির্দিষ্ট একটা সংখ্যালঘু ভোট ব্যাংকের আতঙ্ক, এই যে ব্যাপারগুলো 2002-তে অনেক কিছু ভারতবর্ষে ঘটেছে, কিন্তু পশ্চিমবঙ্গে কি এই রকম ভাবে ছিল? কারণ আহ এই যে নরম হিন্দুত্ব নিয়ে সবারই কিন্তু একটু অসুবিধা আছে। তাই জন্য যারা দাবি করেন যে দলগুলো, এই বিজেপি, বিজেপি তৃণমূল বাদ দিয়ে আরো তো দুটো দল আছে, তারা যে খুব বেশি সোচ্চার হচ্ছেন এই আহ মানে জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য, আমি বলছি যে আমরা এই যে দেখতে পাচ্ছি যে উম, খুব সাবধানে পা ফেলছে এই সিপিএম কংগ্রেস। কারণ তারা প্রতিবাদ করতেই পারে যে এই দুটো দলের বাইনারি তৈরি করা হচ্ছে, আসলে এর মধ্যে এমন কিছু নেই ঘটনা। তারাও কিন্তু সেভাবে বলছেন না, কারণ তারা সব সময় এই ভোটের মরশুমে তারা কোন সময় কত ডিগ্রি পিছলে গেলে কোন ভোটের ইকুয়েশন কি হবে, তারাও আশঙ্কিত। কারণ তাদের তো এমনিতেই ভাড়ার শূন্য, তার মধ্যে যদি এই কথাবার্তা বা কোনো কিছুর দিকে একটু নিরপেক্ষতা দেখাতে গেলে আবার কিছু হারিয়ে যায়, সেটার হয়তো তাদের থাকতেও পারে। কিন্তু তার থেকেও বড় কথা যে দেখুন, আহ হঠাৎ করে ভাঙড়ের যে এমএলএ, তাকে বিজেপির নেতারা খুব প্রশংসা করতে শুরু করেছেন, যে তিনি ব্যক্তিগতভাবে কত ভালো ছেলে, তিনি কত লেখাপড়া জানা, এবং তিনি জিতবেন, এই প্রেডিকশন। এইটা এইটার ইকুয়েশনটা আমার এখনো মাথায় আসছে না। অর্থাৎ একটি মাত্র সবেদন নীলমণি ওই জোটের পশ্চিমবঙ্গের 2021-এ, তাকে নিয়ে বিজেপির এত মাথা ব্যথা কেন, যে সে কতখানি ভালো ছেলে, সে কতখানি উদার ছেলে, সে কতখানি সুশিক্ষিত, সে জিতবেই। তার মানে কি? মানে ওই সংখ্যাগুরুর ভোট ব্যাংক 70%-এ বসা যে দলটা, তারা কি ওই একজনকে প্রশংসা করে সংখ্যালঘুর ব্যালেন্সটাও চেষ্টা করছেন? মানে আমার সাদা মোটা মাথায় এর বেশি কিছু ইকুয়েশন মানে মাথায় আসছে না। হঠাৎ করে দেখছি যে এত ক্যান্ডিডেট থাকতে সিপিএম কংগ্রেসের কারোকে তাদের ভালো লাগছে না, কিন্তু নওশাদ সিদ্দিকীকে ভালো লাগছে বারবার। এইটা আপনাদের কাছে আমার জানার ইচ্ছা। কিন্তু এবার উম আমার এই ছোট প্রতিবেদনের মধ্যেই আমি একটা বাইট শোনাতে শোনাতে আপনাদের থেকে বিদায় নেব।
কিন্তু বিদায় নেওয়ার আগে বলবো যে দেখুন, 2026-এর ভোটটা শান্তিপূর্ণ হবে কি হবে না, কিরকম হবে সেটা থেকেও একটা বিরাট প্রশ্ন চিহ্ন। কিন্তু যে ভোটের দামামা অলরেডি বেজে গেছে, মানে একটা উৎসব গেছে, মানে উৎসবের সিরিজ গেছে পুরো সেপ্টেম্বরের শুরুর থেকে একেবারে অক্টোবর অবধি। তারপরেও দেখছি পাড়ায় পাড়ায় সেই হেলথ ক্যাম্প বসিয়ে দিয়েছে। সেখানে কিন্তু অন্য দল, আহ বিরোধী দলগুলো কিন্তু ভোটের দিন যেরকম ভাবে একটু টেবিল পেতে বসে, তারা তো বসতে পারে, বসছে না। শুধু ওই একটি দলই, ওই যারা গ্রামে গ্রামে বলছেন যে বিএলওর সঙ্গে বিএলএ হিসেবে যাচ্ছে, আর কোনো দল যাচ্ছে না। কেন যাচ্ছে না? মানে তাদের কি ওই বুথে এজেন্ট দেওয়ার মতন মানুষ কম? কিংবা তারা বুঝে গেছে যে এই সব পকেটে সবই ঠিক আছে, ফালতু ফালতু এই লোক দেখিয়ে লাভ নেই? কিংবা তারা বুঝে গেছে যে আমরা কয়েকটা কনস্টিটিউয়েন্সি ঠিক করেছি, সেইখানে আমরা পরিশ্রমটা করব, ফালতু সমস্ত জায়গায় খেটে লাভ নেই, বা তাদের ফুল টাইম আর নেই? এইটা কিন্তু চোখে লাগছে। কারণ যে দল 3-3বার জিতে এসছে, তারাই আবার যদি এসে, যেমন শুনছি যে কাগজপত্র দিয়ে যেতে পারে বা তাদের সঙ্গে অ্যাকম্পানি করতে পারে, যেটাকে ম্যান মার্কিং বলা হচ্ছে ফুটবলের ভাষায়, বা বিএলও কোনো কোনো জায়গায় ক্লান্ত হয়ে টাওয়ার পাচ্ছি না বলে চায়ের দোকানে বসেই সবাইকে বিলি করছেন। এই ব্যাপারগুলো কিন্তু আহ মানে ঠিক মতন হচ্ছে বলে মনে হয় না। তো সুতরাং আমরা যারা খুব সাধারণ মানুষ, তারা চাইবো যে সব দলই অন্তত বুথে যেমন এজেন্ট বসাতে আপনারা ভয় পান, তেমনি যদি বাড়িতে কাগজ দেওয়ার সময় অন্তত ভোটের আগের দিন তো সব দল থেকেই ওই পার্ট নাম্বার দিতে আসে, সেরকমই আসতে পারতেন। তাদের দেখলে আমরা একটু ভরসা পেতাম যে না, এখনো টিম টিম করে সাইনবোর্ড, তারপরে কি ভিজিটিং কার্ড হয়ে গেলেও তারা তাদের কর্তব্য পালন করছেন। সেরকম আশা করতেই পারি, কিন্তু আশা করলেই যে হবে তার তো কোনো মানে নেই। তবে যাই হোক, যার বাইট আমরা খুঁজে খুঁজে চেষ্টা করি আপনাদের শোনাতে, কারণ তিনি সময়ের সঙ্গে নতুন করে আর কথা তো বলতে পারবেন না। তাই খুঁজে পেতে কোথায় কি বলেছেন প্রাসঙ্গিক একটু শোনানোর চেষ্টা করি। ভালো থাকবেন, ধন্যবাদ। জ্বলন্ত বাস্তব, ইনফিল্ট্রেশন হচ্ছে, চলছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আপনি উট পাখি যেমন আপনার মুখ আপনার গর্তের মধ্যে দিয়ে ভাবে তাকে কেউ দেখছে না, আমাদের অবস্থা হচ্ছে ঠিক তাই। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা বলা মানে বিজেপি না, এটা বলা মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে প্রবক্তা হওয়া নয়, এটা বলা মানে হিন্দু জাগরণ মঞ্চে শরিক হওয়া নয়। এটা একজন নাগরিক হিসাবে আমার বলার ডিউটি। অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যখন হচ্ছে, বনগা সীমান্ত দিয়ে ঢুকুন, আর মেহেদিপুর দিয়ে ঢুকুন, আর চ্যাংরাবান্ধা দিয়েই ঢুকুন, আপনি 6,000 টাকা দিলেই আধার কার্ড পাচ্ছেন, রেশন কার্ড করতে পারছেন, এখানকার নাগরিক হয়ে যাচ্ছেন। সো ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার অবস্থাটা একবার দেখুন। 294টা আমাদের বিধানসভা, 294টা বিধানসভার মধ্যে 64টা বিধানসভাকে ইয়ারমার্ক করা গেছে, যে 64টা বিধানসভাতে মাইনরিটি কমিউনিটি যা বলবে তারাই এমএলএ বের করবে, অন্য কোনো সম্প্রদায়ের লোক এমএলএ বের করতে পারবে না। তাহলে 294টার মধ্যে 60টা যদি, 64টা যদি আপনি এমএলএ মুসলিম কমিউনিটি যা বলবে তাই হয়, তাহলে পড়ল 230। 230 আপনি কি ফাইট করবেন? দুধেল গাইকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, ইমাম কনক্লেভ থেকে আপনি বলছেন এখানে ভোট দাও, ঈদের মঞ্চ থেকে বলছেন আমাদেরকে ভোট দাও, আমাদেরকে রাখো, আমরা তোমাদের রক্ষা করব। এইটা কোনো স্টেটসম্যানের কথা না, এইটা কোনো রাষ্ট্রনেতার কথা না, এইটা হচ্ছে একজন খুব নিচ মাইন্ডেড কোনো একজন পলিটিশিয়ানের কথা, যেটা কখনো কোনো রাষ্ট্রের